আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। এবারে বিস্তারিত। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘিত হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও জানান, সাইবার সিকিউরিটি আইনে করা মামলা 7 দিনের মধ্যে প্রত্যাহার করা হবে। আশিকুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল বছর আগস্টে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। গণহত্যার অভিযোগ এনে তার বিরুদ্ধে এরই মধ্যে বেশ কয়েকটি মামলা করা হয়েছে। এখন তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে তৎপরতা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। অনেক দীর্ঘসূত্রিতা হচ্ছে। সচিবালয়ে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন সহ সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণে পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আইন উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে এখন অধ্যাদেশ করা হচ্ছে। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 আজকে গেজেট নোটিফিকেশন হয়েছে। আমরা আশা করছি হাইকোর্টে যে পরবর্তী নিয়োগ আছে সেখানে আমরা একটা বেটার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ দিতে পারবো। তিনি জানান, সাইবার সিকিউরিটি আইনে করা মামলার পাশাপাশি ফেব্রুয়ারিতে 2500 গায়েবী মামলা প্রত্যাহার করা হবে। ইতিমধ্যে 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। দেওয়ানি এবং ফৌজদারি মামলার সংশোধন করা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কোনো আইন সংশোধন করবে না আইন মন্ত্রণালয়। সংবিধানের সাথে সংঘর্ষমূলক কোনো সংস্কার আমরা করছি না। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। গুম, খুন, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিতরা নির্বাচন অংশ নিতে পারবে না বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আগারগাঁও নির্বাচন ভবনে RFED টক অনুষ্ঠানে তিনি বলেন, একটি আসনে কোনো প্রার্থীর 40 ভাগের নিচে ভোট পেলে সেখানে পুনরায় নির্বাচন হবে। দেখুন আতিকা রহমানের রিপোর্ট। কোনো নির্দিষ্ট দলকে নির্বাচন থেকে দূরে রাখার সুপারিশ করেনি সংস্কার কমিশন। আগারগাঁও নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED টক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। কমিশন প্রধান বলেন, যারা জুলাই গণহত্যার সাথে জড়িত তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দল ও ভোটাররা। গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, খুন করেছে, গুম করেছে, তারপরে বিভিন্নভাবে বিচার বহির্ভূত হত্যার সাথে বিভিন্নভাবে এইসব অপকর্মের সাথে যুক্ত ছিল, তাদেরকে নীতি নির্ধারণের ব্যাপারে আবার দায়িত্বে আসা, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। যারা এইসব অপরাধী তারা যেন রাজনৈতিক দলের সদস্য না হতে পারে। সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে নিরপেক্ষ কমিশন করে বিগত নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনার কথা জানান বদিউল আলম। যে গত 3টা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে ব্যর্থ হয়েছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র এটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে, তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যারা বিচারের আওতায় আনা। নির্বাচনে উল্লেখযোগ্য কারচুপি প্রমাণ ও ভোটের হার 40 ভাগের কম হলে সে আসনে পুনরায় ভোটের পক্ষে এই সংস্কার কমিশন। 40% নিচে ভোট পড়লে পুনর্নির্বাচনের কথা বলেছি। তারপরে আমরা সার্টিফাই করার কথা আগে আমি বলেছি। নির্বাচন একবার বাতিল হইলে আদালতের মাধ্যমে তারা যেন আর নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এটা একটা কঠোর আমরা সুপারিশ করেছি। বদিউল আলম মজুমদার জানান, নির্বাচন বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার ও সংসদ নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গড়ে উঠেছে। আতিকা রহমান, RTV, ঢাকা। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে এক সভায় এ দাবি জানিয়ে তিনি বলেন, ঐক্যমতের ভিত্তিতেই সংস্কার হবে। বিপ্লবের পর অস্থিরতা সৃষ্টি না করে ছাত্রদের ধৈর্যের সাথে বর্তমান পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দেন বিএনপি মহাসচিব। জাহিদ রহমানের রিপোর্ট।
রায়ের মধ্য দিয়ে দেশের বর্তমান অস্থিরতা ও সংকট থেকে উত্তরণের জন্য আবারও নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। সম্ভাবনা তৈরি হয়েছে একটা যে আমরা একটা ভালো কিছু করব। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। এই জন্য আমরা এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। প্রশাসনে আবারও দুর্নীতি বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আমলাদের যেন আর কোনো চিন্তা নেই। একটা জঞ্জালের মধ্যে এসছে, একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল। চিন্তা, আমার ধারণা ছিল যে এটা এত খারাপ হয়ে গেছে। তো এই অবস্থার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না, একদিনে হবে না। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক। সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। অন্তর্বর্তী সরকার ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, নানা দাবিতে তৈরি, বিশৃঙ্খলা ধৈর্য ধরে মোকাবেলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। অনির্বাচিত সরকারের চেয়ে যে কোনো নির্বাচিত সরকার ভালো বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনার একটা নির্বাচিত সরকারই সবচেয়ে ভালো বুঝে বলে আমরা বিশ্বাস করি। জাহিদ রহমান, RTV, ঢাকা। চরমোনাইয়ের সঙ্গে জামায়াতের সম্পর্কের বরফ গলালেন ডাক্তার শফিকুর রহমান। বরিশালে গিয়ে দেখা করলেন চরমোনাই পীরের সঙ্গে। এ সময় ইসলামের স্বার্থে বিভেদ ভোলার আশা তাদের। জুলাই বিপ্লবের ফলে পাওয়া পরিবেশকে কাজে লাগাতে ইসলামী দলগুলোর প্রতি আহ্বান দু দলের আমিরের। আলী জসিমের সহায়তায় অরুণ গফুরের রিপোর্ট। সমাবেশে যোগ দিতে বরিশাল যান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তবে তার আগেই বড় আলোচনার জন্ম দিলেন চরমোনাইতে গিয়ে। নানা সময় দুপক্ষের বক্তব্যের তিক্ততা দেখা গেলেও ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে আলিঙ্গনে জড়ালেন হাস্যবদনে। জুলাই বিপ্লবের শহীদ ও দেশের কল্যাণ কামনায় দোয়া করেন তারা। 53 বছর জনগণের আশা অনুযায়ী দেশ চলেনি বলে উল্লেখ করেন চরমোনাই পীর। আমাদের দেশে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী ইচ্ছালি করতে না পারি, তাহলে এটা তো আমাদের জন্য অকল্যাণ এবং দুঃখ। দুর্নীতি ও দুঃশাসনের কারণে বাংলাদেশের মানুষ সঠিক মর্যাদা পায়নি মন্তব্য করে নির্বাচনের আগে সংস্কার চান বলে আবারও জানান জামায়াতের আমির। সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন, একই কথা আমাদের, ভিন্ন কোনো কথা নেই। পরে বরিশাল মহানগরী ও জেলা জামায়াতের কর্মী সম্মেলনে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। রাজনীতির নাম যদি গণহত্যা হয়, তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয়, তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। অরণ্য গফুর, RTV। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ঘোষণাপত্রের সমর্থন জানাচ্ছে ইসলামী দলগুলো। তবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আলেম ওলামাদের অবদান ঘোষণাপত্রে দেখতে চায় তারা। একই সঙ্গে নতুন বাংলাদেশ গঠনে অভিজ্ঞতার ঘাটতি পূরণে প্রবীণদের পরামর্শ নিতে ছাত্রদের প্রতি পরামর্শ ইসলামী দলগুলোর। অরুণ গফুরের আরও একটি রিপোর্ট। ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট হওয়া অন্যতম গোষ্ঠী ইসলামী দলগুলো। শাপলা চত্বর থেকে যুদ্ধাপরাধ, নানা অভিযোগে গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। সে কারণেই শেখ হাসিনাকে তাড়ানো জুলাই বিপ্লবে রাজপথে প্রথম সারিতে ছিল তারা। আগস্টেই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া উচিত ছিল বলে মনে করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস। বিপ্লবীদের যারা আন্দোলন করছে, সংগ্রাম করছে, তাদের তো কিছু দাবি দেওয়া থাকাই উচিত, থাকতেও পারে, এটা যৌক্তিক, তাত্ত্বিক। সে তো আমি মনে করি ঘোষণাপত্র যদি দেশ এবং মানবতার কল্যাণে হয়, ইসলামের কল্যাণে হয়, তাহলে অবশ্যই সেটা বাস্তবায়ন করা উচিত।
এবং ঘোষণাপত্র প্রয়োজন শুধু একটা ডকুমেন্টে না, এই ডকুমেন্টটা সংবিধানের শিডিউলে থাকা দরকার, যাতে ওইটা স্থায়ী রূপ লাভ করতে পারে। আমরা সমর্থন করি, নীতিগতভাবে সমর্থন করি আর কি। আমরা মনে করি ছাত্রদের এই আবেগের গুরুত্ব আছে। তবে একটি বিষয় অবশ্যই আমাদের মেনে নিতে হবে যে এখন 5 মাস পরে যেহেতু ঘটনা, সুতরাং সম্মিলিতভাবে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতেই এই সিদ্ধান্তটি আসতে হবে। 1972 সালে সংবিধান প্রণয়নে বাংলার জাতিসত্তা গঠন প্রতিফলিত হয়নি বলে মনে করে তারা। 1947 থেকে নয়, বাংলার হাজার বছরের ইতিহাসের নির্যাস ঘোষণাপত্রে থাকা উচিত বলেও মত তাদের। মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণের কথাও তো আসতে হবে, যেহেতু তারা অংশগ্রহণ করেছেন, ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেছেন, সেই কথা আসতে হবে। 15 বছরে রাজনৈতিক দল ছাড়াও এখানে ধরেন শাপলা চত্বর হত্যা, গণহত্যা হয়েছে, বীরের হত্যা হয়েছে, কোটা বিরোধী এবং প্লাস যানবাহন বিষয়ক এগুলা উল্লেখ থাকা প্রয়োজন। একজন বলবেন 1947 সাল থেকে, আরেকজন বলবেন 1971 সাল থেকে, আরেকজন বলবেন 1757 সাল থেকে। আমরা মনে করি আলোচনার টেবিলে বসলেই এগুলি ঠিক হয়ে যাবে। ইসলামী দলগুলোর চাওয়া দেশের বেশিরভাগ মানুষের বিশ্বাসের প্রতিফলনে একটি কল্যাণ রাষ্ট্রের ভিত্তি হোক জুলাই ঘোষণাপত্র। আমরা কিছু কথা বলেছি, আরও কিছু কথা হয়তো আছে আমাদের, যে ভুলগুলি হচ্ছে সেগুলি দূর করে দিতে হবে। উভয় সমন্বয়ে যখন কাজটা হবে তখন দেশ এগুবে। অরণ্য গফুর, আর টিভি, ঢাকা। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে 4 দিনের সফরে সুইজারল্যান্ড পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেলে 5:25 সুইজারল্যান্ডের ডাভোসের বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান দেশটির জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। এর আগে সোমবার রাতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ডক্টর ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পাইনটার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণের পর পূর্ব ঘোষণা অনুযায়ী প্রথম দিনেই বেশ কিছু চমক দেখালেন ডোনাল্ড ট্রাম্প। শপথের কয়েক ঘন্টার মাথায় বাতিল করলেন বাইডেনের 78 নীতি, বেরিয়ে এলেন প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, ক্ষমা করলেন ক্যাপিটাল হিলের দাঙ্গায় সাজাপ্রাপ্ত 1500 জনকে, ইউক্রেন যুদ্ধ অবসর নিয়েও দিলেন নতুন বার্তা। দেখুন সামদানি প্রত্যয়ের রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের মতো দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভিন্ন রকম হলো। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনই ঘোষণা করলেন একের পর এক সিদ্ধান্ত। শপথের 1 ঘন্টা পর ক্যাপিটাল ওয়ান স্টেডিয়ামে দর্শকদের সামনে বাতিল করেন বাইডেনের সময়ের 78টি আদেশ। একই দিনে জলবায়ু মোকাবেলায় গৃহীত প্যারিস চুক্তি থেকেও বেরিয়ে আসার আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। পাশাপাশি সই করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরুর আদেশে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র সংস্থাটির পেছনে অহেতুক অর্থ খরচ করছে। সংবিধানের তোয়াক্কা না করেই সই করেছেন বিতর্কিত জন্মসূত্রে নাগরিকত্ব বিলোপ আইনে। দেশটির সংবিধান সবাইকে জন্মের সঙ্গে সঙ্গে নাগরিকত্ব দিলেও এ নিয়মকে হাস্যকর হিসেবে আখ্যা দেন তিনি। অভিবাসী অনুপ্রবেশ রোধে মেক্সিকো সীমান্তে জারি করেন জরুরি অবস্থা। পাশাপাশি সন্ত্রাসবাদে মদতদাতা হিসেবে আবারও অন্তর্ভুক্ত করেছেন কিউবা ও ভেনিজুয়েলার নাম। এদিকে 2021 সালে ক্যাপিটাল হিল ভবনে হামলায় জড়িত তার 1,500 সমর্থককে কারামুক্ত করার আদেশ দেন ট্রাম্প। যদিও এ আদেশের জন্য তাকে সুপ্রিম কোর্টের মুখোমুখি করা হতে পারে। ইউক্রেন যুদ্ধ প্রথম দিনই বন্ধ করবেন এমন হাকডাক দিলেও শপথ পরবর্তী ভাষণে যুদ্ধ বন্ধে 6 মাস সময় চেয়েছেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধ বন্ধে চুক্তি করতে আগ্রহী বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। সামদানি প্রত্যয়, আর টিভি। এদিকে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিষয়ক নির্বাহী আদেশ। চোখের জলে ভাসছে অভিবাসীরা, ম্লান হয়েছে নাগরিকত্ব পাওয়ার দীর্ঘদিনের স্বপ্ন। প্রতিবাদে ট্রাম্পের কুশপুতলিকা দাহ করে মেক্সিকানরা। ফারুক হোসেনের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসী বিতরণ কর্মসূচি চালু করার যে আশ্বাস দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, শপথ নেয়ার পরই নির্বাহী আদেশ জারি করে তার সূচনা করলেন।
অভিবাসন ঠেকাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জারি করা হয়েছে জাতীয় জরুরি অবস্থা। জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিলের নির্বাহী আদেশও দেন তিনি। দেশটিতে জায়গা হবে না শরণার্থীদেরও। বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্পের এমন ঘোষণায় কান্নায় ভেঙে পড়েন অনেক অভিবাসী। জানান হতাশার কথা। আমরা যেহেতু এখানে আছি তাই দয়া করে আমাদের থাকতে দিন। আমরা এখানে আসতে অনেক কষ্ট করেছি। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রয়েছে মেক্সিকান অভিবাসী। ওই নির্বাহী আদেশের প্রতিবাদে মেক্সিকান সিটির মার্কিন দূতাবাসের সামনে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করে মেক্সিকানরা। ইউএস সেন্সাস ব্যুরোর 2022 সালের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসীর সংখ্যা 30 লাখের বেশি। বাংলাদেশি অভিবাসী রয়েছে প্রায় 3 লাখ। ট্রাম্পের নতুন অভিবাসন নীতিতে বিপদে পড়তে পারেন তারা। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস বলছে, যেসব পিতামাতা বর্তমানে দেশটিতে ওয়ার্ক ভিসায় অবস্থান করছেন এবং ভাবছেন সন্তান জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পেলে তারাও স্থায়ী বসবাসের সুযোগ পাবেন, নীতির পরিবর্তনে তা আর সম্ভব হবে না। ফারুক হোসেন, আরটিভি। আন্তর্জাতিক আইন না মেনে জয়পুরহাটের পাঁচবিবির উজনা ঘুনাপাড়া 281 পিলিয়ার এলাকায় ভারত সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। স্থানীয়রা বিএসএফকে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেখতে পেয়ে তা বিজিবিকে জানায়। পরে বিজিবির হস্তক্ষেপে কাজ বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পতাকা বৈঠক করবে বলে জানিয়েছে বিজিবি। অন্যদিকে কাঁটাতারের বেড়াকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে নানা উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে মিয়ানমার থেকে ছেড়ে আসা একটি কার্গো জাহাজ এখনো জিম্মি করে রাখা হয়েছে। সমঝোতার পর রবি ও সোমবার পণ্যবাহী 3টি কার্গো জাহাজ ছেড়ে দেয় আরাকান আর্মি। পর্যায়ক্রমে কার্গো 3টি ছেড়ে দেওয়া হলে টেকনাফ স্থলবন্দরে নোঙর করে বলে জানান বন্দরের ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন। তিনি বলেন, বন্দরে নোঙর করা জাহাজে 27,222 বস্তা পণ্য খালাস করা হচ্ছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে আসার পথে 2টি করে 4টি পণ্যবাহী কার্গো জাহাজ তল্লাশি নামে জিম্মি করে রাখে আরাকান আর্মি। পরে তাদের সঙ্গে সমঝোতা হলে 3টি জাহাজ ছেড়ে দেওয়া হয়। শরিয়াহ অর্থায়ন উইন্ডো আইডিএলসি ইসলামিকের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেছে দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটির দাবি, এর মাধ্যমে শরিয়াহ ভিত্তিক আর্থিক সেবা সমূহের ক্রমবর্ধমান চাহিদা পূরণ হবে। এ সময় গ্রাহকদের বহুমুখী চাহিদা পূরণে সুশাসন ও শরিয়াহ নীতি পরিপালনের প্রতিশ্রুতি দেন আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী, শরিয়া বিশেষজ্ঞ, শিল্প খাতের নেতৃবৃন্দ সহ আইডিএলসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। খেলার খবর। একদিন বিরতি দিয়ে কাল মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে চিটাগং কিংসের প্রতিপক্ষ জয় ফেরা ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরু দুপুর 1টায়। অন্য ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে লড়াই করবে খুলনা টাইগার্স। চট্টগ্রাম থেকে ইমরুল কায়েসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রাফি আমিন। একদিন বিরতি দিয়ে বুধবার ফের মাঠে ফিরছে বিপিএল। সাগরিকায় দিনের প্রথম ম্যাচে জয় ফেরা ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নামবে চিটাগং কিংস। দুদলের লক্ষ্য একই হলেও সমীকরণটা একদম ভিন্ন। সবশেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে 111 রানের বিশাল জয় পেয়েছে কিংস। 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার 2-এ আছে দলটি। বুধবার ঘরের মাঠে শেষ ম্যাচটায় দর্শকদের মুখে হাসি ফোটাতে ঘাম জড়িয়েছেন মিঠুনরা। এদিকে আসরে টিকে থাকার লড়াই খুলনা টাইগার্সের। দলটির ব্যাটার আফিফ হোসেন ফিরেছেন ছন্দে, তাই বরিশালের বিপক্ষে বাড়তি আত্মবিশ্বাস দলটির। লাস্ট টুরে সালাউদ্দিন স্যারের সাথে অনেক কিছু কাজ করা হয়েছিল, তো ওগুলি নিয়ে কিছু কাজ করছি। ওগুলি হোপফুলি ঠিক হয়ে গেলে আরো বেটার পারফর্ম করা পসিবল। সাগরিকায় নিজেদের প্রস্তুত করেছেন মাহমুদুল্লাহ মুশফিকরা। 7 ম্যাচে 10 পয়েন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। খুলনার বিপক্ষেও জয় নজর থাকবে দলটির। ঘরের মাঠে শেষ ম্যাচটা জয় দিয়েই শেষ করতে চাইবে চিটাগং কিংস। অপরদিকে ঢাকা ক্যাপিটালসের লক্ষ্য থাকবে জয় দিয়ে আসরে টিকে থাকা। দিনের শেষ ম্যাচে আফিফ যেমন বলেছিলেন, ব্যাট হাতে তিনি প্রত্যাশা পূরণ করবেন, তবে কষ্টসাধ্য হবে কারণ প্রতিপক্ষ
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, যারা এখনো পর্যন্ত চট্টগ্রামে অপরাজিত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে রাফি আমিন, RTV। দর্শক, রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।